আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরীফ ওসমান হাদী নামে একটি ভয়ঙ্কর রাজনৈতিক গুটি তৈরি করে তাকে হত্যা করে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী রাজনীতিকে চরম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। হাদী হত্যাকারী হিসাবে একবার আওয়ামী লীগকে, একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদী হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। মনে হচ্ছে আগামী 2-3 দিন আবারও হাদী এবং হাদী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও নয়া গতিপথ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ নাটকীয়তা, পাল্টাপাল্টি অভিযোগ এবং তুমুল রাজনৈতিক অস্থিতিশীলতার পর অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিঃসন্দেহে এই মুহূর্তে ঢাকার রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ কর্তৃক এই দুই অভিযুক্তকে গ্রেপ্তারের খবরটি যখন রোববার প্রকাশ্যে আসে, তখন ঢাকার তদন্তকারী সংস্থাগুলোর পূর্ববর্তী দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় পুলিশের ভাষ্যমতে বাংলাদেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দুজন ভারতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি ঠান্ডা হলে পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিলেন। আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই রহস্য জট খোলার প্রাথমিক ধাপ মাত্র। এই গ্রেপ্তারের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্তের এক বড়সড় গলদ অথবা সাজানো চিত্রনাট্যের দিকে ইঙ্গিত করছে। স্মরণ করা যেতে পারে যে হাদী হত্যার পর বাংলাদেশে যে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। হত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতের ওপর চাপিয়ে দিয়ে এক অরাজক পরিস্থিতির জন্ম দেওয়া হয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভারতই আজ হাদী হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারত যদি সত্যি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগর হতো, তবে তারা কি নিজেদের মাটিতে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে উল্টো বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করত? কোন রাষ্ট্র কি তার নিজের অ্যাসেট বা গুপ্তচরের পরিচয় এভাবে ফাঁস করে দেয়? এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত ভারতীয় এজেন্সির কারসাজি নামক যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তা অনেকাংশে ফিকে হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা। হাদী হত্যার পর তড়িঘড়ি করে যেভাবে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। পুলিশ এবং ডিবি এর আগে জানিয়েছিল তারা হাদী হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল নামের দুজন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। এমনকি প্রধান অভিযুক্ত বলা ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং শ্যালককেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারতে এসটিএফ যদি প্রকৃত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে থাকে, তবে ঢাকার আদালতে স্বীকারোক্তি দেওয়া সেই ফয়সাল কে ছিল? কার জবানবন্দি রেকর্ড করলেন ম্যাজিস্ট্রেট? আর যে সঞ্জয় চিসিম ও সিভিয়নকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হলো, তারা কি তবে নিছক বলির পাঠা? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন একটি সাজানো তদন্ত চলল এবং কাদের স্বার্থ রক্ষার্থে নিরীহ মানুষদের ফাঁসানো হলো, সেই উত্তর এখন নিশ্চয়ই দেবেন তদন্ত কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। আওয়ামী লীগ মাঠে ছিল না, তারা রাজনীতিতে কোণঠাসা ছিল, তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে হাদীর মতো একজন ছাত্র নেতাকে হত্যা করে তাদের কি ফায়দা হতে পারে
তা যুক্তিতে ধোপে টেকে না, বরং হাদি হত্যাকে পুঁজি করে যারা জল ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চেয়েছিল তাদের দিকেই আপনি সন্দেহের তীর ঘোরাতে পারেন। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তারকৃত ফয়সাল এবং আলমগীর জেরার মুখে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা অর্থদাতা হিসাবে ভারত কিংবা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং তারা এমন কিছু নাম উচ্চারণ করছে যা বর্তমান সময়ের অনেক বিপ্লবীর, তথাকথিত বিপ্লবীর, জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যাবে। লেখক এবং ব্লগার মহিউদ্দিন মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে যে ইঙ্গিত দিয়েছেন তা পরিস্থিতিকে আরো জটিল এবং কৌতূহলোদ্দীপক করে তুলেছে। তিনি উল্লেখ করেছেন যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে ডাকসুর এক প্রভাবশালী সাবেক নেতা, যাকে তিনি এ হিসেবে চিহ্নিত করেছেন, এবং ইনকিলাব মঞ্চের আরেক শীর্ষ নেতা যাকে তিনি বি হিসেবে চিহ্নিত করেছেন, এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন। এই তথ্য যদি সত্য হয় তবে এটি নিশ্চিত যে হাদি ছিলেন তার দলের বা জোটের অভ্যন্তরীণ কোন্দল কিংবা ক্ষমতার সমীকরণের শিকার, অথবা হাদিকে হত্যা করে তারা আরো বড় ফায়দা হাসিলের চেষ্টা করছিলেন। নির্বাচন বানচাল তার মধ্যে একটি, ইউনূসকে ক্ষমতায় রাখা আরো দীর্ঘ সময় সেটা একটি হতে পারে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার কিংবা হাদিকে শহীদ বানিয়ে যে কথা বলছিলাম রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য খেলায় মেতেছিল তার খুব কাছের মানুষেরা, যে কথা আমরা বহুদিন ধরে বলেছি, অনেকেই বলেছেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফরের সময় এই আসামিদের ফেরত পাঠানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতেই ভারতীয় কর্তৃপক্ষের এই সাঁড়াশি অভিযান। এটি দুদেশের নিরাপত্তা সহযোগিতার একটি ইতিবাচক দিক হলেও এটি একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হত্যাকারীরা 12ই ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটিয়ে কিভাবে নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিল, হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের পলায়নে কারা সহায়তা করলো, যুবলীগ নেতা তাইজুল বা আমিনুলের নাম জড়িয়ে তাদেরকে খোঁজা হচ্ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই পলায়ন প্রক্রিয়ার সঙ্গে আরো বড় কোনো শক্তি জড়িত থাকতে পারে, যারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে বা ইউনূস সরকারই তাদের পাঠিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তাদের দেশে ফিরিয়ে এনে যখন নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে তখন থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তবে সংখ্যাও কম নয় যারা এতদিন তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, যারা ভুয়া আসামি সাজিয়ে স্বীকারোক্তি আদায় করেছে, তারা কি প্রকৃত সত্য উন্মোচিত হতে দেবে, নাকি ফিরিয়ে আনার পথেই বা কারাগারে অন্য কোনো দুর্ঘটনা ঘটাবে তারা? হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ বই অন্য কিছু নয়। অবৈধ ইউনূস সরকারের আমলে মব জাস্টিস এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কিভাবে সত্যকে কবর দেওয়া হয়েছে, হাদি হত্যাকাণ্ড তার প্রমাণ। ভারত যদি এই আসামিদের হস্তান্তর করে এবং বাংলাদেশে যদি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া চলে তবে হয়তো দেখা যাবে যাদের বিপ্লবী বা ত্রাতা বলে আমরা জেনেছি এতদিন, তাদের হাতই আসলে হাদির রক্তে রঞ্জিত। এটাই জুলাই সন্ত্রাস, এটাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার কৌশল ছিল তাদের। সত্য উদ্ঘাটনের এই প্রক্রিয়ায় আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি হত্যার রহস্যভেদের সঙ্গে সঙ্গে হয়তো অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, আবার অনেক লুকোনো সত্য জনসমক্ষে চলে আসবে। এখন শুধু দেখার অপেক্ষা কেচক খুঁড়তে গিয়ে শেষ পর্যন্ত বিষধর সাপ বেরিয়ে আসে কে, কে সেই সাপ বলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হয়েছিল, যে জোটের অন্যতম শরিক জামাত এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে তারা যেভাবে বিজয়ী হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল এবং শতভাগ নিশ্চিত ছিল যে কোনো ছলে বলে কৌশলে, ম্যাটিকুলাস ডিজাইন বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা বলেন, তারাই ক্ষমতায় আসছে। এবং তারা যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, সেই আত্মবিশ্বাসের মূলে তাদের ত্রিমাত্রিক নেগোসিয়েশন ছিল। তাদের সঙ্গে পশ্চিমা দুনিয়ার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা
তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। ভারতের সঙ্গে তারা মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক গড়ে তুলেছিল। চীন এবং পাকিস্তান এই দুটো রাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে জামাতের যে 11 দলীয় জোট তাদেরকে সহযোগিতা করেছিল। অধিকাংশ যারা নির্বাচন পরিচালনা করছিল সেই নির্বাচন পরিচালকদের মধ্যে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা আছে তাদের একটা বিরাট অংশ জামাত এবং এনসিপির পক্ষে ছিল। বিপক্ষে যে কারা ছিল সেটা তখনও পর্যন্ত বোঝা যায়নি, কিন্তু নির্বাচনের ঠিক একদিন দুদিন আগে সম্ভবত দিল্লির সঙ্গে বিএনপির একটা ভালো নেগোসিয়েশন হয়ে যায় এবং যে কোনো কারণে হোক শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য গোপনে গোপনে তলে তলে গুপ্তভাবে নির্দেশনা জারি করে, ফলে ভোটের মাঠে যাকে বলা একটা অস্বাভাবিক যে ফলাফল সেটা আমরা দেখতে পাই। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, এবং তারা শেখ হাসিনা যেভাবে প্রথম দিকে বলছিলেন যে যেহেতু নৌকা নেই, নো বোট নো ভোট, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাকুল্যে সেই 2024, 2018 কিংবা 2014 সনে যে ভোটার উপস্থিতি হয়েছিল তার চেয়ে 5 থেকে 6% ভোট আরও কম কালেক্ট হবে। বাকি ভোট কালেকশনের জন্য তাদেরকে মূলত সিল পেটাতে হবে, এবং এটা ছিল একটা জেনারেল ম্যাথমেটিক্স। কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আমরা যে প্রেডিক্ট করেছিলাম সেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে উল্টে যায়। অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি বিজয়ী হয়ে যায়। বিএনপি বিজয়ী হওয়ার পর সঙ্গত কারণে জামাতের মধ্যে নিদারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তারা ভেবে পায় না হোয়াট শুড ডু, কী করা উচিত। তাদের যে 17 মাসের সাজানো গুছানো সংসার সব তছনছ হয়ে যায়। তারা প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের পছন্দের মানুষ বসিয়েছিল, যেভাবে তারা হেলে দুলে রাষ্ট্র পরিচালনা করছিল এবং যেভাবে তাদের কথা মতো সবকিছু চলছিল, কূটনীতিবিদরা তাদের সেই মগবাজারে আসছিল, ব্যবসায়ীরা দলে দলে জামাতের আমিরের সেই আনুগত্য প্রকাশ করার জন্য, সোহবত প্রকাশ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য যেভাবে ছুটাছুটি করছিল, তাতে জামাত মনে করেছিল যে তারাই এমিরেটস প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তাদের নেতা আমিরুল মোমিনিন হতে চলেছেন। ঠিক সেই জায়গাটাতে অলনে ছাড়েন জনাব তারেক রহমান সাহেব এখন জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কথাটা বললাম আমাদের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির নেতা। এই শব্দটি সিঙ্গুলার নাম্বার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। তিনি তাকে বলতে পারতেন যে জাতীয় নেতা, কিন্তু জাতীয় নেতা তো তিনিও জাতীয় নেতা, তার মতো শত শত জাতীয় নেতা আছে। আমি গোলাম মোল্লা রনি, আমিও একজন জাতীয় নেতা। পুরো জাতি যাকে চেনে, পুরো জাতির একটা বিরাট অংশ যাদেরকে মনে করে যে না এরা নেতা হওয়ার যোগ্য, তারাই জাতীয় নেতা। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব জাতীয় নেতা হবে, কিন্তু জাতির নেতা মানে সুপ্রিম কমান্ডার, ইমামুল আজম এরকম মানে, বা হুজ্জাতুল ইমাম, নেতাদের নেতা, সর্দারে আজম, বা হজরতুল আল্লাম। আরবিতে যে এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, ঠিক যেমন কাজী উল কুজ্জাত মানে কাজীদের কাজী। তো জাতির নেতা বলতে যেটা বোঝায় সিঙ্গুলার নম্বর, এই জাতির একজনই নেতা আছেন, তিনি জনাব তারেক রহমান, এটাই স্পষ্ট। তো এই সকল কথা আমার মতো সাধারণ মানুষ যখন বুঝতে পারে, তখন জামাতের লোকজন তো বুঝতে পারে যে বিএনপি মূলত জনাব তারেক রহমান সাহেবকে জাতির পিতা কথাটা না বলে জাতির নেতা হিসেবে মূলত তাকে কর্তৃত্ব, দ্য লিডার, এখন একটা সময় বলবে দ্য লিডার বলতে তারেক রহমান সাহেবকে বোঝানো হবে। যেমন দেখা গেল যে যদি লিডার বলতে কাউকে বোঝানো হয় উত্তর কোরিয়াতে কিমকে বোঝানো হয়, যদি বাপু বলতে কাকে ভারতে বোঝানো হয় তাহলে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়। তারপর কায়েদে আজম বলতে যদি কাউকে বোঝানো হয়, কায়েদে আজম মানে নেতাদের নেতা,
কায়েদ, কায়েদ শব্দ অর্থ নেতা, আর আজম মানে নেতাদের নেতা। তাহলে আপনি বলেন তো, কায়েদে আজম বলতে আপনি কাকে বুঝেন? মোহাম্মদ আলী জিন্নাহকে বুঝেন। তো এখানে জনাব তারেক রহমান সাহেবের যে জাতির নেতা, এই শব্দটি আপনি যদি ব্যাখ্যা করেন, এটি মূলত দ্য গ্র্যান্ড লিডার, দ্য সুপ্রিম লিডার, দ্য কায়েদ আজম, এইরকম শব্দের সঙ্গে মানানসই। তো এই জিনিসগুলো বিএনপি করছে, খুব কৌশলে করছে। তাদের মধ্যে তো অনেক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তারা জানে যে কি করে ন্যারেটিভ তৈরি করে তাদের নেতাকে একেবারে সম্মান, মর্যাদা, ক্ষমতার কেন্দ্রে, সুপ্রিম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। তো এই জিনিসগুলো তারা করছেন। এই জিনিসগুলো করার ফলে কি হলো, জামাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখন রীতিমতো সংঘাতের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই সংঘাতের কতগুলো লক্ষণ ফুটে উঠেছে। সামনে যে 12 তারিখে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, এই অধিবেশনে আসলে কি হয়, কে কিভাবে আচরণ করে, জামাত সেখানে কিভাবে অংশগ্রহণ করে, তারপর সেই অধিবেশনের মধ্যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, জুলাই সনদ এবং জুলাই সনদ পাশ করার জন্য বিশেষ যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই চার্টারে, এই সকল বিষয় নিয়ে সেখানে কি হবে না হবে, এটা নিয়ে জাতি এখন দ্বিধা বিভক্ত। তবে আমি যতটা আন্দাজ করতে পারি, সে আন্দাজ হলো যে জামাতকে আপনি 78টা সিট বলেন আর 38টি সিট বলেন, ডাজ নট ম্যাটার, এখনো পর্যন্ত জামাতের যে সংঘবদ্ধ শক্তি রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখনো পর্যন্ত যে কোনো জায়গাতে একটা মব করার যে ক্ষমতা জামাতের আছে, এটার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা বিএনপির নেই। বিএনপির যেটা আছে সেটার ব্যাপক জনপ্রিয়তা, আর সাম্প্রতিক সময় যে রাষ্ট্র ক্ষমতা বিএনপি পেয়েছে, এই রাষ্ট্র ক্ষমতার উপরও কিন্তু একছত্র কর্তৃত্ব তার স্থাপিত হয়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে পারি, টু দি পয়েন্টে, নাম ধরে ধরে, প্রধানমন্ত্রী কার্যালয়ে কয়জন জামাতের লোক আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে কয়জন জামাতের লোক আছে, মানে আমি যাদের নাম বলতে পারি তাদের বাইরে আরো অনেক বহু সংখ্যক আছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে জামাত কোথায় কোথায় ঢুকে গেছে। প্রশাসন, মিলিটারি, তারপর শেষে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেই জায়গাগুলোতে বিএনপি খুব বিশ্বাস করে, যাদেরকে বিএনপির নিজেদের লোক মনে করে নিয়োগ দিয়েছে, তারা যে প্রকৃতপক্ষে তারা যে জামাতের লোক, এটা বিএনপি না জানলেও জামাত খুব ভালো করে জানে। এবং এই যে আমরা বাংলাতে একটা শব্দ ব্যবহার করি আদতে, মানে অনেকে এটা ভুল করেন, আদতে বলতে অনেকে মনে করেন আসলে, অরিজিনালি, কিন্তু ঘটনাটা তা না। আদতে মানে আদিকালে, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তো আসলে আদতে মানে আদিকালে, ওয়ান্স আপন এ টাইম, যদি কেউ জামাত করে থাকে, সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইয়া জামাতি, ইয়া শিবিরি, এই কথা বলেই তিনি মরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজেই আদিকালের জামাত, আদিকালে জামাতের প্রতি যারা অনুরক্ত, তারা সবাই ঘুরে ফিরে জামাতের দিকে যাবেন, এবং জামাত সেই জিনিসটি জানে। ফলে এখন বিএনপির লোকজন যে লম্ফ দিচ্ছেন, ঝম্প দিচ্ছেন, কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, এটি দেখে জামাত মুস্কি হাসছে যে আমরা যখনই টিপ দেব, যখনই আমাদের রিসেট বাটনে চাপ দেওয়া হবে, যখন আমরা চাইবো এবং ডাকবো আয় আয় আয়, আমাদের দিকে চলে আয়, অমনি তারা সব কিছু ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাড়ি পাল্লা জিন্দাবাদ বলে ছুটে চলে আসবে। আর তারই প্রেক্ষিতে আপনি দেখুন, এই পবিত্র মাহে রমজান মাসে জামাতের যে কর্মকাণ্ড, সেখানে কোনো ফ্রাস্ট্রেশন নেই, হতাশা নেই, তারা বরং বিএনপিকে থ্রেট দিতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিএনপিকে ব্যাধিগ্রস্ত রাখার চেষ্টা করছে। তারা বলছে বিএনপি ক্ষমতায় এসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তারা এই কাজগুলো করেছে।
বিএনপির বিরুদ্ধে তারা যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি ভারতের আধিপত্যবাদের কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার শেখ হাসিনার চাইতেও আরও বেশি ভারত প্রেমী হয়ে পড়েছে, মোদির আপনজন হয়ে পড়েছে। এখন তারা যেভাবে ভারতীয় দূতাবাসের লেজুর বৃত্তি করছে, যেভাবে ভারতীয় দূতাবাসকে প্রিভিলেজ দিচ্ছে, যেভাবে দিল্লির দিকে ছুটাফেরা করছে, এরপরে যেমন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো তাকে জামাতের যারা লোকজন রয়েছে তারা উপাধি দিয়ে ফেলেছে, তাকে সবাই ডাকছে সালাউদ্দিন, কেউ বলছে দিল্লি সালাউদ্দিন, কেউ বলার চেষ্টা করছেন যে সে হলো কি শিলন সালাউদ্দিন। তিনি আসামের যে শিলন যে শহর সেখানে তিনি ছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে শিলন সালাউদ্দিন। তাহলে চিন্তা করুন যে আমাদের দেশে কুকথায় কিন্তু বাতাসের চেতে দ্রুত বেগে ছুটে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছেন, জামাত বিএনপিকে জালেম বা এক জালেম কাছে আর এক জালেম আসছে এটা বানিয়ে দিয়েছে, এটা সহজে যাবে না। এখন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার নামের সাথে যে তিনটি যে বিশেষণ জামাতের যারা লোকজন রয়েছে তাদের বট বাহিনী আলটিমেটলি সিল মেরে দিয়েছে, দিল্লি সালাউদ্দিন, সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। ফলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি যত ভালো কাজ করারই চেষ্টা করেন না কেন, ওই ট্যাগের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তো যেটা বলছিলাম যে এখন জামাত যেটা চাচ্ছে যে কোনো মূল্যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, এমনকি বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়গুলো আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে বিএনপিকে চাপের মধ্যে ফেলে সেই বিষয়গুলো আদায় করে নেওয়া, এবং সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং রোজার মাসে আমরা দেখলাম যেমন বিএনপি এখন বলছে যে সংবিধানে এই জিনিস নেই। তো জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে আরে আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে তো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনি আছেন কেন? যদি আপনি সংবিধানকে মানেন তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই অবৈধ, আর নির্বাচন কমিশন অবৈধ, আর সেই নির্বাচন কমিশন আর সেই অবৈধ সরকার যদি একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করে থাকে, আপনাদেরই তো মিয়া বৈধতা নাই। কি সমস্ত কথাবার্তা বলেন সংবিধান নিয়ে? কাজেই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের আদর্শ তুলে ধরুন, যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে আদর্শ, নীতি, চাহিদা, এগুলো পূর্ণ করুন। আর মুনাফিকি করবেন না, যে সকল কথা হয়েছে সেই সকল কথা রক্ষা করুন, ওয়াদা রক্ষা করুন, ওয়াদার বরখেলাপ করবেন না, আদারওয়াইজ আমরা যা করার তাই করব। কি করবেন তারা? তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু করেছেন সেই কাজগুলো করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের নিজস্ব লোক দ্বারা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপর সচিবালয়ে কি করেছেন আপনারা জানেন। তারা তাদের নিজস্ব লোক দ্বারা যাত্রাবাড়িতে, উত্তরাতে, মোহাম্মদপুরে, রামপুরাতে, মহাখালীতে কি করেছেন আপনারা সেটা জানেন। সেই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, শক্তিশালী যাকে বলে সরকার ব্যবস্থা, এবং একজন আয়রন লেডিকে তারা যেভাবে নাকানে চুবানি খাইয়েছেন ঘোলা পানিতে, সেই তুলনায় তারা যদি এখন আঙ্গুলটিতে বাঁকা করেন তাহলে জনাব তারেক রহমান সাহেবের জন্য, জনাব সালাউদ্দিন সাহেবদের জন্য কি ধরনের পরিণতি ডেকে আনতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আকার ইঙ্গিতে জামাত তাদের বক্তব্য দ্বারা বোঝানোর চেষ্টা করছে। এখন বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা ঈদের পরে হয়তো আমরা দেখতে পাবো। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপি এবং জামাত খুব সহজে বিএনপিকে ছাড়বে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।